আমি পিয়ালি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার কাছে থাকা দুটো দেশ পত্রিকা। তো প্রথম হচ্ছে এই দেশ পত্রিকাটি, এটি অনেকটাই পুরনো। এটা হচ্ছে 17ই ডিসেম্বর 2024 দেশ পত্রিকা। আর একটা হচ্ছে যেটা সদ্য বেরিয়েছে, সবেমাত্র বেরিয়েছে 2রা জুলাই 2025। দেখতেই পাচ্ছ তোমরা প্রচ্ছদ, এখানে বাংলা চলচ্চিত্রের অধোগতি নিয়ে দিয়েছে। তো আমরা প্রথমে আলোচনা করে নিই 2 জুলাইয়ের যেটা কারেন্ট বেরিয়েছে সেই দেশটা নিয়ে। আচ্ছা, এখানে সূচিপত্রটা দেখতে পাচ্ছ। আমি দেশ পত্রিকাগুলোকে একটু বেশি ভালো করে এনজয় করতে চাই এবং কিছু কিছু লেখার কথা আমি মনে রাখতে চাই। তো মেইনলি তো ভিডিও বানানোর একটা বিশেষ কারণ, আমরা কিছু বই, কিছু গল্প, উপন্যাস, কিছু লেখা এগুলোকে মনে রেখে দিতে চাই বলে। তো সেই কারণে আমি মনে করলাম যে কিছু দেশের যদি টপিকগুলো আমি এখানে রেখে দিই, তো আমি পরবর্তীকালে এগুলো দেখতেও পারবো। আর তোমরা যদি জানতে চাও বিশদে, তো তোমরাও এই ভিডিওগুলো থেকে উপকার পাবে। তো সেই কারণেই আমি ভাবলাম যে দেশ পত্রিকা যেগুলো আমার কাছে অলরেডি আছে এবং যেগুলো নতুন বেরোচ্ছে সেগুলো নিয়ে একটা ভিডিও করা যাক। তো যাই হোক, তো এই মাসে দেশ পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে একটা দিয়েছে বাংলা চলচ্চিত্রে অধোগতি, এই নিয়ে এই প্রচ্ছদ কাহিনী। আচ্ছা, তো প্রচ্ছদ কাহিনীগুলো আমি একটু দেখে নেব। আমি দেশের প্রথমেই যেটা দেখি হচ্ছে সম্পাদকীয়। এটা এত ভালো লেখা থাকে যে এটা আমি সবসময় একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। যেমন এখানে একটা জায়গা যেটা এখানে বলা হয়েছে যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একটা কথা প্রায়ই শোনা যায়, তার মাত্রা কখনো সিরিয়াস কখনো ব্যঙ্গাত্মক। কথাটা হলো বাংলা ছবির পাশে দাঁড়ান। এই আবেদন প্রধানত দর্শকদের উদ্দেশ্যে। এই ধরনের আবেদন তখন বুঝতে হবে কোথাও একটা দুর্বলতা আছে, শঙ্কা আছে। কারণ যে কথা স্বীকার না করে উপায় নেই, তাহলে বাংলা ছবির বর্তমান দশা অতি করুণ, মৃতকল্প। সমস্ত আবেগ সরিয়ে রেখে নিরপেক্ষভাবে বলা যায় বাংলা ছবি এখন কুঠুরিতে আবদ্ধ, বড্ড ইনসুলেটেড। আন্তর্জাতিকতার সঙ্গে তার যোগাযোগ ছিন্ন, এমনকি সর্বভারতীয় পর্যায়েও কোথাও কোনো দাগ রাখতে ব্যর্থ সে। অথচ সংখ্যাতত্ত্ব বলছে, হিসেব বলছে, ছবি তো হচ্ছে। গ্রীষ্মে পুজোয় মুক্তি পাচ্ছে, শীতে মুক্তি পাচ্ছে। এর মধ্যে কোনো কোনো ছবি সগৌরবে 25 দিন 50 দিন প্রেক্ষাগৃহে চলছে। তাহলে গণ্ডগোল কোথায়? সেগুলো কি ছবি না? উত্তর হ্যাঁ, ছবি তো বটেই, কিন্তু তা 25-50 সংখ্যার ভার নিয়েও ক্ষণস্থায়ী। কালের হিসেবে উপাদানের ভিত্তিতে একটা সময় ছিল যখন বাংলা ভাষায় তথাকথিত মেনস্ট্রিম আর আর্ট হাউস ছবির মধ্যে ফারাক ততটা ছিল না। যে কারণে অজয় কর, অগ্রদূত, তপন সিংহ বা তরুণ মজুমদারের ছবি, বিখ্যাত ত্রয়ী সত্যজিৎ, মৃণাল, ঋত্বিকের ছবির পাশে না বসলেও ধ্রুপদী আখ্যা পেয়েছে। তো এই নিয়েই এবারে দেশ, তোমরা বুঝতেই পারছো যে চলচ্চিত্র জগতে কীরকম কী পরিবর্তন এসছে এবং কিভাবে কি চলছে, কী ধরনের ছবি এখন হচ্ছে, সেটা কেন কেউ কেউ মনে করছে যে এখন ঠিক মতন চলচ্চিত্রের অবস্থা চলছে না, বা কে কিভাবে দেখছে বিষয়টাকে। এখন সামাজিক জায়গা থেকে চলচ্চিত্রের যে নির্মাণগুলো হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে, কী ধরনের হচ্ছে এবং সেটা নিয়ে মানুষের কি মতামত, এই এবং সেটার যে প্রেক্ষাপটগুলো থাকছে সেগুলো কতটা যুক্তিযুক্ত বা কতটা প্রাসঙ্গিক, এই নিয়েই এবারে আলোচনা দেশে। তো আমরা এবার দেখে নেব যে পরবর্তী কী কী প্রচ্ছদ নিয়ে কথা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে আরও একটা বিষয় যেটা আমি দেখলাম যে দেওয়া হয়েছে যে ছবির জায়গায় এখন যে জিনিসটা হচ্ছে যে মানুষের চাহিদা বুঝতে গিয়ে অনেক সময় আমরা এমন সিনেমা দেখতে পাচ্ছি বাংলায় যেগুলো হচ্ছে মধ্যবিত্ত জীবন, পাশের বাড়ির জীবন, রহস্য গল্প, এগুলোকে ঘিরেই চলচ্চিত্র তৈরি হচ্ছে এবং সেখানে কোথাও হয়তো মানুষ আশা করছে যে হিন্দি বা হলিউড বলিউডের মতন কিছু ছবি, কিন্তু সেরকম হচ্ছে না। তার কারণ হয়তো কিছু আছে, সেই জায়গাগুলোকে নিয়েই এখানে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এরপর আমি একটা মন্তব্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপ। ডোনাল্ড ট্রাম্পের নীতি এখন অনেক ক্ষেত্রেই শান্তি বিরোধী। মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের সুযোগ তিনি ছাড়বেন না। এটা কি বলেছে এখানে? এটাই বলেছে যে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে ইসরায়েল ও ইরান বহু দশক ধরে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ, উত্তেজনার নানান স্তর বেরিয়েছে।
2024 সালের এপ্রিলে ইরানের নজিরবিহীন ড্রোন মিসাইল হামলা এবং 2025 সালের মাঝামাঝি ইসরায়েল ইরানের সরাসরি লড়াই দুটোই আঞ্চলিক নিরাপত্তার কাঠামোকে ভেঙে ফেলেছে। সংঘাত যেমন তেল ও বাণিজ্য পথকে ঝুঁকিতে ফেলেছে, তেমনি আমেরিকার সক্রিয় ও সামরিক কূটনৈতিক হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সমস্যার সৃষ্টি করেছে। তো সেখান থেকে উঠে এসছে 1980 সালে ইসলামী বিপ্লবের কথা। ইরান ইসরায়েলের সম্পর্ক চিরতরে শত্রুতায় রূপ নেয় সেই সময়। 2000-এর শুরুর দশক থেকে যে সাইবার হামলা, বিজ্ঞানী হত্যা, সিরিয়া ভিত্তিক একাধিক বিমান হানা, এই সমস্ত কথা। 2024-এর 1 এপ্রিলে দামেস্কে ইরানি কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা এই দ্বন্দ্বকে সামনাসামনি এনেছে। কিভাবে এখানে সতর্কবার্তা জারি করা হয় আমেরিকায় তারপরে, এবং কিভাবে পারমাণবিক কমপ্লেক্সে বিমান হামলা চালায়, এই সব কিছুই এখানে আলোচিত হয়েছে। উঠে এসছে আমেরিকান সামরিক কৌশল, তারপরে ইন্টিগ্রাল এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্সের যে ভূমিকা, ইরান ভবিষ্যতে আমেরিকান বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে, এই উদ্বেগ প্রমাণ করে যে সাধারণ আমেরিকা জনগণের নিরাপত্তাজনিত ভীতি ক্রমেই প্রবল হয়ে উঠছে। তো একটা যাই হোক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তারপরে এখানে দিয়েছে যে ইসরায়েল দীর্ঘকাল ধরেই ইরানকে একটা অস্তিত্বের সংকটে বলে মনে করেছে। তেহরানকে আণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকে রাখতে পারা বেশ কয়েক দশক ধরেই নেতানিয়াহুর প্রিয় নির্বাচনী স্লোগান। আচ্ছা, ঘরে বাইরেতে এখানে দিয়েছে আলফ্রেড ব্রেন্ডেলের কথা, 1931 থেকে 2025। তিনি সর্বার্থে মিউজিক্যাল ফিলোসফার, এই পরিচয়ে জড়িয়ে আছে তার নামের সঙ্গে, থাকবেও। শ্রেষ্ঠ পিয়ানোবাদকের তালিকায় অবধারিতভাবে তার নাম আছে। তো সঙ্গীতের পাশাপাশি তিনি পড়েছেন স্থাপত্য ও সাহিত্য নিয়ে, গবেষণা করেছেন নানান বিষয়। তো ওনার ব্যাপারে দিয়েছে। তারপরে দিয়েছে অপারেশন সিন্ধু। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন সিন্ধু, সিঁদুরে প্রত্যাঘাত, সিন্ধুর ক্ষেত্রে উদ্ধার। এই অপারেশনের মাধ্যমে ইরান এবং ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে ভারত, এটা নিয়ে দিয়েছে। এই যে নিউজগুলো, এগুলো জানি বেশ কিছু মাস আগের ঘটনা, তবু আমি আমার নিজের জেনে রাখার জন্যই এগুলো কিছুটা নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, তো সেই কারণেই করা। যদি তোমাদের আচ্ছা না সরি, এটা এখনকারই ঘটনা। আমি আসলে 17ই ডিসেম্বরের দেশের কথা ভাবছিলাম। তো যাই হোক, এগুলো এখনকারই ঘটনা, কিন্তু 17ই ডিসেম্বরে হয়তো আমি বেশ কিছু আগের জায়গা নিয়েও কথা বলছি, সেটা এখনও পার্টিনেন্ট মনে হয়। আচ্ছা, এখানে দৃষ্টিকোণ থেকে দিয়েছে দুশ্চিন্তার নতুন উপাদান। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান বিপর্যয় এদেশের বিমান সুরক্ষার মান নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিমান সুরক্ষার ক্ষেত্রে অতীতে যে সমস্ত অভিযোগ উঠেছিল সংস্থার কর্মী ইঞ্জিনিয়ারদের থেকেই, কার্যত তার অধিকাংশই এবারে ড্রিম লাইনের বিপর্যয় বিতর্কে সকলের সামনে এসেছে। আচ্ছা, এবার এই প্রচ্ছদ কাহিনী একে লিখেছে চাই মননের আন্তর্জাতিকতা, গৌতম ঘোষ। সেখানে এটাই বলেছে যে আমরা যখন আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে ভীষণভাবেই কিউরিয়াস থাকি আজকাল, সাহিত্যে বলি বা চলচ্চিত্রের ক্ষেত্রে বা যে কোনো ক্রিয়েটিভ জিনিসে, তো সেক্ষেত্রে আমরা যদি আন্তর্জাতিকতাকে চাই তাহলে আন্তর্জাতিক মনটাকেও তৈরি করতে হবে, এই নিয়েই লিখেছেন গৌতম ঘোষ। 3-এর দশকেই প্রথম ফিল্ম ক্লাব তৈরি হয়েছিল কলকাতার স্প্ল্যানেডে। আলোচনা হতো বিদেশি ছবি নিয়ে। সকলেই সত্যজিৎ রায়, হরিসাধন দাশগুপ্ত, চিত্তানন্দ দাশগুপ্তদের ফিল্ম সোসাইটি তৈরির কথা জানেন, কিন্তু সেটা প্রথম নয়। বঙ্গদেশের সিনেমা জগতের একটাই সমস্যা ছিল এবং আছে, বঙ্গে জরুরি অবস্থাও সিনেমা মাধ্যমটির যথেষ্ট ক্ষতি করে, ফলে উদারনীতি আশায় সিনেমা অর্থের দিকে আরও বেশি ঝুঁকে পড়লো তার মান। কিন্তু তার মধ্যে ঋতুপর্ণ ঘোষ তার নিজস্ব ভাষা তৈরি করেছিলেন, গোটা দেশে বাংলা সিনেমার হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করেছিলেন। তারপরে লিখেছে বাংলা সিনেমা আজ, মানে আজ বাংলা সিনেমার কি অবস্থা সেই নিয়ে লিখেছেন অমিতাভ নাগ।
প্রায় শুরুর দিন থেকেই সবাক চলচ্চিত্রে প্রায় জন্মলগ্ন থেকেই নম্বরের পরিসংখ্যানে বোম্বের সঙ্গে বাংলা কখনোই বিশেষ সুবিধা করতে পারেনি। দক্ষিণে সিনেমা তৈরির সূচনা কিছুটা পরে হলেও কয়েক বছরের মধ্যেই দেখা যায় সেখানেও সংখ্যা ক্রমাগতই বৃদ্ধি পেতে থেকেছে। তারপরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সংকট নিয়ে মানস ঘোষ লিখেছেন। তারপরে লিখেছেন নতুন মাপকাঠি তৈরি করা জরুরি, সায়নদেব চৌধুরী। আচ্ছা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আরও আমি সেটাকে একটুখানি রেখে দিতে চাই। সেটা হচ্ছে শিল্প সংস্কৃতি নিয়ে কিছু কথা, যেখানে বিভিন্ন ধরনের ছবি প্রদর্শনী নিয়ে বলা হয়। তো এখানে প্রদর্শনীতে শিল্পী সোমনাথ হোরের ভুবন গড়ে উঠেছে তার চারপাশের আট পৌরে জীবনকে ঘিরে। সেই নিয়েই তার কিছু এখানে ছবি দিয়েছে, তার পেন্টিং কিছু এখানে দিয়েছে এবং আলোচনা করা হয়েছে। আচ্ছা, নাটক নিয়ে এখানে এসছে রাষ্ট্রশক্তি ও সমাজের দ্বিবিধ চিত্র, দুটো ভিন্নধর্মী নাটক, একটি অনুদিত নাটকের রূপান্তর, অপরটি শহুরে মানসিকতার অ্যাবসার্ডিস্ট নাটক। তো সেখানে সক্রেটিসকে নিয়ে বোধহয় একটা নাটক হয়েছে। আর একটা মালা ও মলি, এখানে অ্যাবসার্ডিস্ট থিয়েটারের এলিমেন্ট এনেছেন নাটককার। তো এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা। নতুন সিনেমা সিতারে জামিন পার নিয়ে এখানে লেখা হয়েছে এবং বাংলা ছবি গৃহপ্রবেশ, এই দুটোর কথা এখানে আছে। লাস্টের এটা আমার খুব ভালো লাগে, কোনো প্রশ্ন নয় সেবন্তী ঘোষ শেষ কথায়, শিক্ষকতা বাদে নিত্য নতুন কাজ ধরিয়ে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার ব্যবস্থাটা এই রাজ্যে পাকা। তো শিক্ষার ব্যবস্থা নিয়ে এখানে কিছু প্রশ্ন তোলা হয়েছে আর কি। তো এই ছিল এই মাসের দেশ 2025 2 জুলাইয়ে। এবার আমি আলোচনা করব 17 ডিসেম্বর 2024 যে দেশ সেইটা নিয়ে। এখানে যে যে বিষয়গুলো উঠে এসেছিলো, এবং দেশ পত্রিকাটা হচ্ছে একটা সময়ের দলিল বলে মনে করি আমি। মানে প্রত্যেকটা সময়কে এত সুন্দরভাবে একটা লেখা থাকে যে সেই সময় গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, সেই সময় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে ঘটনাগুলো, সেগুলো এই দেশ পত্রিকা থেকে আমরা ভীষণ ভালোভাবে জানতে পারি। এবং সেটাকে পুরো একটা জিস্টে তুলে ধরে হচ্ছে এই সম্পাদকীয় আর শেষ কথা, এই দুটো হচ্ছে মানে সেই সময়কার একদম পুরোপুরি দলিলের একটা বিশেষ অংশ, যেটা পুরো সমাজকে সেই মুহূর্তের ভীষণ সুন্দর করে তুলে ধরে এবং খুব ছোট করে। যেমন এখানে শান্তির দ্বীপ জ্বলুক, তখন বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছিল সেইটা নিয়ে এইখানে মেন প্রচ্ছদ বা এখানে মেন বিষয় এই দেশের। বাংলাদেশ অশান্ত, সাম্প্রদায়িক হিংসায় সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে প্রবল রোষের কবলে। একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করে বিনা বিচারে বন্দি করে রাখা হয়েছে। তার হয়ে যে আইনজীবীদের আদালতে দাঁড়ানোর কথা ছিল, তাদের একজন বেধড়ক প্রহৃত হওয়ায় বাকিরা আর কেউ উপস্থিত হওয়ার সাহস পর্যন্ত দেখাতে পারেননি। একাধিক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে মন্দির, লুট করা হয়েছে ঘরবাড়ি, পোড়ানো হচ্ছে ভারতীয় পণ্য, প্রকাশ্যে বলা হচ্ছে বাংলা, বিহার, ওড়িশা দখলের কথাও। এই সমস্ত ঘটনা যতটা অপ্রত্যাশিত ততটাই বেদনাদায়ক। ভারতের প্রতিবেশী বাংলাদেশ, তবে বাংলাদেশের সঙ্গে ভারতীয় বাঙালিদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের নয়, বরং আপন এক ভৌগোলিক বিস্তারের। এখনও দেশে যখন হিন্দুরা বিপদের মুখোমুখি, আমাদের সৌভ্রাতৃত্ববোধ কোনো খামতি নেই, থাকবেও না। রাষ্ট্র হিসেবেও ভারত সংযমী। কেন্দ্রীয় সরকার কথা বলেছে বাংলাদেশের সঙ্গে, তবে তা নিজেকে দুর্বল করে নয়। নেহেরুর পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশের প্রতি অধিক বিশ্বাস আরোপিত ছিল, তার ফল তাকে ভুগতে হয়েছিল। তার প্রধানমন্ত্রিত্বের কালেই পাকিস্তান আক্রমণ করেছে ভারতকে, আক্রমণ করেছে চীন।
ইন্দিরা গান্ধীর সময় ভারতীয় বিদেশ নীতি সাহসী দৃপ্ত পদক্ষেপ করতে পেরেছিল কিছুটা, এর প্রভাবেই তো জন্ম স্বাধীন বাংলাদেশের। পররাষ্ট্রনীতি বাস্তবে পা রেখেই এগোক, কল্পনা বিলাসী আদর্শবাদ দ্বারা চালিত হয়ে নয়, এটাই কাম্য। এতে দেশ ক্ষতিগ্রস্ত হয় না, দেশের নিরাপত্তা বিঘ্নিত ব্যাহত হয় না। ভারত সরকার এ পথেই অগ্রসর হোক। বাংলাদেশের সঙ্গে তাদের সংলাপ চালিয়ে যেতে হবে। বর্তমান সে দেশে অন্তর্বর্তী ইউনূস সরকারের সঙ্গে হয়তো দূরত্ব তৈরি হয়েছে খানিক, কিন্তু কূটনৈতিকভাবে সেই দূরত্ব ম্লান করাটা জরুরি। প্রয়োজন পারস্পরিক আস্থা অর্জনের, প্রয়োজন পারস্পরিক শান্তি স্থিতি বজায় রাখা। সীমান্ত থেকে অন্দরে কোনো দেশেই কোনো রকম অনর্থক উস্কানিমূলক প্ররোচনাদায়ক মন্তব্য যেন না করা হয়, এই দিকটা নিশ্চিত করতে হবে ভারত বাংলাদেশ উভয় পক্ষকে। বাংলাদেশ সরকারকে তাদের দেশেই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে হবে। সে দেশে আইনের অনুশাসন যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় সে বিষয়েও সদর্থ ভূমিকা নিতে হবে। আমার সোনার বাংলা গানের ৩য় স্তবকে বঙ্গমাতাকে উদ্দেশ্য করে কবি লিখেছিলেন, তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দ্বীপ জ্বালিস ঘরে। বঙ্গমাতা সেই দ্বীপ জ্বলে উঠলে তাই তো খেলাধুলো সকল ফেলে ও মা তোর কোলে ছুটে আসতে জাগে। গানটি প্রথম 2 স্তবক বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত। 3য় স্তবক জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত না হলেও একবার কি সেই দ্বীপ জ্বালানোর প্রয়াস করা যায় না? সে দেশে রাখা যায় না চিরপ্রদীপ্ত? বিদ্বেষ বিষের উদ্গীরণ থামিয়ে শান্তির পথে কি হাঁটা যায় না? অসম্ভব নয়। প্রার্থনা সদিচ্ছার আলো আসুক। আচ্ছা, এরপর মোহিত রায় লিখেছে, বাংলাদেশের মুখ আমি দেখেছি। পূর্ব পাকিস্তান পর্ব নিয়ে লেখা হয়েছে, যেখানে স্বাধীনতা প্রাপ্তির সময় পাঞ্জাব বিভক্ত হলো এবং রক্তাক্ত পর্বের মধ্যে দিয়ে জনবিনিময় হলো। ফলে কয়েক বছরের মধ্যেই 2 পাঞ্জাবের সাম্প্রদায়িক সমস্যা শেষ। দুর্ভাগ্য বাংলায় তা হলো না। বি.আর. আম্বেদকর দেশভাগের অনেক আগে 1940 সালেই সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে সংখ্যালঘু বিনিময়ই নিঃসন্দেহে সাম্প্রদায়িক সমস্যার স্থায়ী সমাধান। সেই সুযোগ এসেছিল 1950-এ। পূর্ব পাকিস্তানে হিন্দু গণহত্যা শুরু হলে পশ্চিমবঙ্গে নামে উদ্বাস্তুর ঢল। সংসদে প্রস্তাব এলো জনবিনিময়ের, অবজ্ঞায় উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী জওহরলাল। তিনি করলেন কুখ্যাত নেহেরু লিয়াকাত চুক্তি, যাতে বলা হলো সংখ্যালঘুরা নিজেদের দেশে ফিরে যাবেন ও রাষ্ট্র তাদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিত করবে। এই চুক্তির বিরোধিতার নেহেরু মন্ত্রিসভার 2 বাঙালি মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও কংগ্রেস দলের ক্ষিতীশচন্দ্র নিয়োগেই পদত্যাগ করলেন। শ্যামাপ্রসাদ বললেন, ব্যাপক সংখ্যায় হিন্দুরা আসতেই থাকবেন, আর যারা আসবেন তারা ফিরে যাওয়ার কথা ভাবতেই পারবেন না। অন্যদিকে যে সমস্ত মুসলমান চলে গিয়েছিলেন তারা ফিরে আসবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস চুক্তিটির একতরফা রূপায়ণে মুসলমানেরা ভারত ছেড়ে যাবেন না। আমাদের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে এবং আমাদের দেশের মধ্যেকার সংঘাত আরও বেড়ে যাবে। তারপর থেকে উদ্বাস্তুরা আসতে থাকে এবং বামপন্থীরা উগ্র সংঘর্ষের আন্দোলন নিয়ে আসে। তারপরে ইসলাম বিরোধী কিছু থাকলে চলবে না, এই কথা বলা হয়। উদ্বাস্তু ইতিহাস, সাহিত্য, চলচ্চিত্র, নাটক, এই সমস্ত কিছু তারপর আসে। তারপরে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের নতুন নামকরণ হয় বাংলাদেশ। বাংলাদেশে হিন্দু নিপীড়ন সবসময়ই চলে এসছে, এই নিয়ে উনি বলেছেন কোথাও। আচ্ছা, তারপরে লিখেছেন মাসউদ আহমেদ, নতুন ভোরের স্বপ্ন। পুরনো ইতিহাস সরিয়ে রাখলে ভারত ও বাংলাদেশ স্বতন্ত্র স্বাধীন আলাদা দুটো দেশ। দুদেশে মানুষের রুচি, বৈশিষ্ট্য, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ভিন্ন। খাবার ও পোশাকে কিছু মিল থাকলেও সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণই আলাদা। তারপরে হামিদুর রহমান আজাদ লিখেছে, ন্যায় বিচার ফিরুক, আসুক মর্যাদা ও সমতা। পতাকায় আঘাত মানে দেশের মানুষের হৃদয়ে আঘাত করা। অন্যদিকে হাই কমিশন বা দূতাবাস বা কূটনৈতিক স্থাপনা সংশ্লিষ্ট দেশকে প্রতিনিধিত্ব করে। ভারতের মাটিতে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা, বাংলাদেশের সার্বভৌমিকতার উপর হামলা এবং পতাকা পোড়ানোর ঘটনায় বাংলাদেশের মানুষ মর্মাহত, ক্ষুব্ধ। স্মৃতি ও ইতিহাসে বাংলার দেশের বিবর্তন, সুগত বসু লিখেছেন। অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ, পিনাক রঞ্জন চক্রবর্তী লিখেছেন। হাসিনার সঙ্গে আমেরিকা বা পাকিস্তান কারোর সম্পর্ক বিশেষ অন্তরঙ্গ ছিল না। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল হয়ে উঠেছিল। প্রতিরক্ষা সংক্রান্ত নানান ইস্যুতেই আমেরিকা চাপ বাড়াচ্ছিল। আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে কিছু সামরিক সুবিধা চেয়েছিল, যা ছিল মালাক্কা প্রণালীর কাছাকাছি।
দেশ দেশ ও রাজ্য সুমন দে। বঙ্গ রাজনীতির বেশিরভাগটা এখন ধর্মীয় মেরুকরণ সর্বস্ব। আরজিকর উত্তর উপনির্বাচনে 6-এর ছক্কা আঁকিয়ে শাসক তৃণমূল আত্মবিশ্বাসী, বাইরের বিরোধীদের থেকে কিঞ্চিত বেশি মনোযোগী ভিতরের উচ্চাবিলাস দমনে। কিন্তু বাংলাদেশ ইস্যু রাজ্যের শাসকের পক্ষে ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তোমায় ভালোবাসি ঈশানী দত্ত রায়। গণতন্ত্রের সমর্থক হিসেবে এ কথা বলা দায় থেকে যায় যে কোনো দেশেই বিরোধীরা তিনি রাজনৈতিক দলের হন বা সংবাদ মাধ্যমের, তাকে তাদের বিনা কারণে কারাগারে বন্দী করা গণতন্ত্রের চরম লঙ্ঘন, মানবতাকে অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, মন্তব্যতে লেখা হয়েছে কেন্দ্রে আসছে জাপান। ইংরেজিতে লেখা গল্প উপন্যাসের চাহিদাকে ছাড়িয়ে গেছে অনুদিত জাপানি গল্প উপন্যাসের জনপ্রিয়তা, যেটা আমরা দেখেছি বেশ কিছু জাপানি নভেল এখন ভীষণভাবে পপুলার। জাপানের নোবেলজয়ী লেখক কাওয়াবাতা ইয়াসুনারি তার নোবেল ভাষণ জেনকে জাপানের ধ্রুপদী চিত্রকলা ও সাহিত্যের মূল প্রেরণা বলে উল্লেখ করেছিলেন। এখানে বলে রাখা ভালো যে সংস্কৃতের ধ্যান শব্দটাই বিজাতীয় উচ্চারণে জেন হয়ে গিয়েছিল। আচ্ছা, ঘরে বাইরেতে লেখা হয়েছে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার নিয়ে, এবং ব্রেন রট সেরা শব্দ, স্ট্রাগল বাঙালির প্রিয় শব্দ, যে আসলে যোগায় মগজের পুষ্টি সে কথা মেনে নিতে বাধ্য নয়। এই স্ট্রাগল শব্দটিকে আরেকটু প্রসারিত করে নিয়ে বলা যায় কেবল কায়িক পরিশ্রম নয়, গভীরভাবে চিন্তা করার প্রয়াস তো এক প্রকার স্ট্রাগল, ভাবা প্র্যাকটিস করা শরীর, সেই অনুশীলন করবে কে? আমরা তো এখন অধিকাংশ সময় ডুবে থাকি অন্তর্জালের সস্তা মাথামুন্ডুহীন নির্বুদ্ধিতায় পরিপূর্ণ কন্টেন্টে। কেটে যায় ঘন্টার পর ঘন্টা, মস্তিষ্কের কোষে কোষে ধরতে থাকে পচন, ব্রেন রট। এই শব্দটি 2024 অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। 1854 সালে হেনরি ডেভিড থারোর ওয়ার্ল্ডেন গ্রন্থে শব্দটির প্রথম ব্যবহার পাওয়া যায়। 170 বছর পরেও শব্দের ধার ভার এতটুকুও কমেনি। আচ্ছা, সাহিত্য দর্শন শিকড় সন্ধানী কবি ব্যক্তিত্ব, একে নিয়ে লেখা হয়েছে নিসিম ইজাকিয়াল এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত। আচ্ছা, শিল্প সংস্কৃতিতে আমরা দেখতে পাই আবু এব্রাহিমের কার্টুন বিবিধ বাস্তব। এই প্রদর্শনীতে দর্শক হাঁটতে থাকেন ইতিহাসের বিবিধ উত্তাল দর্শকের স্মৃতিচিহ্নের মধ্যে দিয়ে। আবু এব্রাহিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি গ্যালারি রাসা আয়োজন করেছিল শিল্পীর বিপুল সংখ্যক কার্টুনের একটি প্রদর্শনীর। তার এত বড় মাপের প্রদর্শনী কলকাতায় আগে হয়নি বললেই হয়। প্রদর্শনীর শিরোনাম হলো দ্য ওয়ার্ল্ড থ্রু আবুজ আইজ। আচ্ছা, নাটকের মধ্যে ছিল তখন হচ্ছে শিশু মনস্তত্ত্ব, ভিন্ন দৃষ্টির ইতিহাস, দুটি ভিন্নধর্মী প্রযোজনা, একটি শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনের ছোটদের নাটক যেটা হচ্ছে সাদা হাতি। গল্প দুটির কাঠামোয় খড়, মাটি, রং, স্বাদ চাপিয়ে নাট্যরূপ দেওয়ার কাজটা সুচারু দক্ষতার সঙ্গে সামলেছেন হট্টমেলা নাট্যগোষ্ঠীর সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই নাটকের মুখ্য চরিত্রেও ছিলেন। জমিদারি প্রথা এদেশে যখন বিলুপ্ত প্রায়, সেই সময় জমিদার দিবাকর রায়চৌধুরী কোষাগারের হতশ্রী হাল ফেরাতে সে তৎপর নয়। তার দিন কাটে তোষামোদে মত্ত পারিষদে পরিবৃত্ত হয়ে। তারাই একদিন জমিদারকে বুদ্ধি দেয়, বড় মানুষের বড় শখই তার স্বাতন্ত্র্যের পরিচয়। দিবাকরের তেমন অন্তত একটি শখ না থাকলেই নয়, এবং লোকমুখে চর্চিত হতে থাকলেও শখটি হওয়া চাই অনন্য। তো সেই নিয়েই একটি নাটক। আচ্ছা, তারপর আরেকটি হচ্ছে নিতান্ত ব্যক্তিগত, যেটা হয়েছে অন্যটি ইতিহাস নির্ভর। উপমহাদেশের বিভিন্ন কোণে যখন অব্যাহত নারী নিগ্রহ, যখন সাম্প্রদায়িক বিদ্বেষ প্ররোচিত করছে ছাত্র, যুবা, এমনকি খেটে খাওয়া সাধারণ মানুষকেও, যখন কোথাও আতঙ্কিত, কোথাও আক্রান্ত নারী, শিশুসহ সংখ্যালঘু সমাজ, তখন প্রায় 8 দশক আগে ভিন্ন এক যুদ্ধ পরিস্থিতি প্রত্যক্ষ করল বিস্ময়ের উদ্রেক হয় বই কি। কাঁধে কাঁধ মিলিয়ে বিদেশি হানাদারদের বিরুদ্ধে যেখানে পুরুষের পাশাপাশি লড়ছে নারী, হিন্দুর পাশাপাশি শিখ ও মুসলমান। হালের রাত দখলের ঢের আগে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া প্রকম্পিত হচ্ছে বীরাঙ্গনা নারী বাহিনীর গৌরব গাথায়।
আচ্ছা, এরপর শেষ কথায় আছে দাপট বাড়ছে হিন্দির, যেটা সিজার বাগচি লিখেছেন। মাতৃভাষা না জানা যে সবচেয়ে বড় অশিক্ষা, এই সহজ সত্যটুকু বাঙালি ভুলতে বসেছে। হিন্দি এখন অনেক বেশি চলমান একটি ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে বাঙালিদের কাছেও, তো সেই জায়গাটা নিয়েই লিখেছেন সিজার বাগচি। তো এই ছিল আমার সংগ্রহে থাকা দেশ 17 ডিসেম্বর 2024-এ। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কিছু উইজডম বই বা আমার অভিজ্ঞতা নিয়ে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর প্রচুর প্রচুর বই পড়ো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা হচ্ছে।